আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 13 আগস্ট বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, কাটিগড়ায় ফের আটক শিশু মহিলা সহ 9 রোহিঙ্গা। 22 অক্টোবর থেকে রাজ্যের 8 শহরে অসম গ্রন্থমেলা, শিলচরে 1 থেকে 10 ডিসেম্বর। রাহুল লুরিন বৈঠকে বিভ্রান্ত বিরোধী মোর্চা, জোট আলোচনার সন্দেহ। 26-এ কিং মেকার হব, 31-এ কিং, বললেন অখিল গগৈ। কমিশনের সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের, নাগরিকত্বের প্রমাণপত্র আধার নয়। বেআইনি প্রমাণিত হলে বিহারে নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিলের ইঙ্গিত সুপ্রিম কোর্টের। উদারবন্দের ইস্টামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য জমি হস্তান্তর। ভৈরবী সাইরাং রুটে যাত্রী ট্রেন চালানোর প্রস্তুতি শুরু এনএফএলের। এবং সর্বশেষ খবরটি হল, পাতারকান্দিতে কৃষ্ণকান্ত হ্যান্ডিকি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের সূচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। বাংলাদেশে ফিরতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে ধরা পড়লেন অবৈধভাবে অনুপ্রবেশ করা 9 রোহিঙ্গা। মঙ্গলবার সন্ধ্যায় কাছাড়ের কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী বিশ্বম্বরপুর থেকে তাদের আটক করেন স্থানীয় মানুষ। পরে আটক শিশু মহিলা সহ 9 জন সন্দেহজনক রোহিঙ্গাদেরকে গুমরা পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন সন্ধ্যা আনুমানিক 7টায় বিশ্বম্বরপুর এলাকায় কতিপয় অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ফলে অপরিচিত ওইসব লোকদের জিজ্ঞাসাবাদ করেন তারা, আর এতে বেরিয়ে পড়ে আসল ঘটনা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক শামসুর রহমান ও আবু বক্কর সিদ্দিকী জানান, 20-22 বছর আগে বাবা মায়ের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তারা। এরপর দীর্ঘ বছর থেকে হায়দ্রাবাদে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। ইদানিং সন্দেহজনক লোকদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর অবস্থানের ফলে এবার স্বদেশে অর্থাৎ বাংলাদেশে ফিরতে হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে এদিন সকালে এসে পৌঁছান কাটিগড়ার হিলাড়া স্টেশনে। এক দালালের সঙ্গে যোগাযোগ করে ট্রেন থেকে হিলাড়া স্টেশনে নামেন তারা। এরপর অটোতে করে তাদের নিয়ে যাওয়া হয় বিশ্বম্বরপুর। আটক লোকজন জানান, সেখানে নিয়ে একটা জঙ্গলাকীর্ণ টিলায় তাদের রাখা হয়। শিশু মহিলাদের নিয়ে দিনভর ওই টিলাতেই লুকিয়েছিলেন। দিনভর ওই টিলায় না খেয়ে থাকার ফলে সন্ধ্যা খিদে পাওয়ায় কাঁদতে শুরু করে শিশুরা। ফলে শিশুদের খিদে নিবারণ করতে জঙ্গল থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। নিজেরা রোহিঙ্গা বলেই দাবিও করেন। বলেন, বাংলাদেশে রয়েছেন তাদের পরিবারের লোকজন, তাদের কাছেই ফিরতে বাংলাদেশে পাড়ি দিতে এসেছেন। সীমান্ত পার করে ওপারে পাঠিয়ে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে এসেছে এক দালাল। স্থানীয় সূত্র জানায়, শিশু মহিলা সহ ওই দলে রয়েছেন 9 জন। পরে স্থানীয়রা গুমরা পুলিশে খবর দেন। খবর পেয়ে গুমরা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সন্দেহজনক 9 রোহিঙ্গাকে তাদের নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে রাতেই তাদের শিলচর নিয়ে যাওয়া হয়েছে। সূত্র বলছে, সন্দেহজনক অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারত সরকারের কঠোর অবস্থানের পর বিভিন্ন রাজ্যে চলছে ধরপাকড়। আর এতে তটস্থ হয়ে স্বদেশে ফিরতে শুরু করেছেন অবৈধ বাংলাদেশি নাগরিকরা। দেশ জুড়ে এই অভিযান শুরু হওয়ার পর কাছাড়ের কাটিগড়ায় দফায় দফায় আটকা পড়ছেন সন্দেহজনক বাংলাদেশি। এ পর্যন্ত শতাধিক সন্দেহজনক বাংলাদেশি আটকা পড়েছেন। প্রতিবারই পশ্চিম কাটিগড়া থেকেই আটক হচ্ছেন সন্দেহজনকরা। এবার রোহিঙ্গাদের আটকের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, প্রতিবার বাংলাদেশি নাগরিকরা আটক হওয়ার পর উঠে আসছে দালাল প্রসঙ্গ। কিন্তু কে বা কারা সীমান্ত পার করিয়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের স্বদেশে ফেরার পথ করে দিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী খবরটি হলো, 22 অক্টোবর থেকে রাজ্যের 8 শহরে অসম গ্রন্থমেলা, শিলচরে 1 থেকে 10 ডিসেম্বর। অসম প্রকাশনা পরিষদ এবং সদৌ অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থা এবার যৌথভাবে রাজ্যের 8টি স্থানে অসম গ্রন্থমেলা আয়োজন করবে। গুয়াহাটির মূল গ্রন্থমেলা ছাড়াও রাজ্যের আরও 7 শহরে আঞ্চলিক গ্রন্থমেলা হিসেবে আসাম গ্রন্থমেলা আয়োজন করা হবে। এই 7 শহরের মধ্যে রয়েছে শিলচরও। শিলচরে 1 থেকে 10 ডিসেম্বর পর্যন্ত অসম গ্রন্থমেলার আসর বসবে। মঙ্গলবার অসম প্রকাশনা পরিষদের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে
পরিষদ এবং সদৌ অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার পক্ষ থেকে অসম গ্রন্থমেলা আয়োজনের ঘোষণা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিষদের সচিব প্রমোদ কলিতা, সদৌ অসম পুঁথি প্রকাশক ও বিক্রেতা সংস্থার কর্মকর্তারা গ্রন্থমেলা আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা এদিন গ্রন্থমেলা আয়োজনের সূচিও প্রকাশ করেন। প্রকাশিত সূচি অনুযায়ী বঙ্গাইগাঁওয়ে 22 থেকে 29 অক্টোবর, লখিমপুরে 1 থেকে 10 নভেম্বর, নলবাড়িতে 6 থেকে 17 নভেম্বর, যোরহাটে 14 থেকে 26 নভেম্বর, তিনসুকিয়া 28 নভেম্বর থেকে 7 ডিসেম্বর, শিলচরে 1 থেকে 10 ডিসেম্বর, মঙ্গলদৈয়ে 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত গ্রন্থমেলার আসর বসবে। এবার গুয়াহাটিতে 12 দিনের পরিবর্তে 14 দিন থাকবে গ্রন্থমেলা। গত বছরের মতোই গুয়াহাটির খানাপাড়াস্থিত পশু চিকিৎসা কলেজের খেলার মাঠে 24 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা আয়োজিত হবে। পরবর্তী খবরটি হল, রাহুল লুরিন বৈঠকে বিভ্রান্ত বিরোধী মোর্চা, জোট আলোচনার সন্দেহ। 26-এ কিং মেকার হব, 31-এ কিং বললেন অখিল। অসম সম্মিলিত মোর্চার অন্যতম শরিক হচ্ছে অসম জাতীয় পরিষদ। লুরিনজ্যোতি গগৈ নিজে মোর্চার সাধারণ সম্পাদকের পদে রয়েছেন, কিন্তু জাতীয় পরিষদের নেতৃত্বে হঠাৎ করে দিল্লিতে গিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে সম্মিলিত মোর্চার বাকি শরিকরা বিভ্রান্ত। রাইজর দলের সভাপতি অখিল গগৈর প্রতিক্রিয়া, রাহুল গৌরবের সঙ্গে জাতীয় পরিষদের নেতৃত্বের বৈঠকের ব্যাপার কিছুই জানি না, কিন্তু সকলে মিলে গেলে ভালো হতো। জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার তিনি সংসদ ভবনে গিয়ে বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গেও। জাতীয় পরিষদের অন্যান্য নেতারাও ছিলেন তার সঙ্গে। গৌরব সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও ছিলেন বৈঠকে। তাই জল্পনা শুরু হয়েছে 26-এর বিধানসভা ভোটে জোট গঠন নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন লুরিনজ্যোতি। তবে তিনি নিজে অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। আসামের বিভিন্ন সমস্যা, জাতির সামনে যেসব সংকট নিয়ে এসেছে বিজেপির সরকার, তা যেন সংসদে তুলে ধরেন রাহুল গান্ধী, সেটাই ছিল বৈঠকের উদ্দেশ্য দাবি করেন লুরিন। তাছাড়া জোট গঠন নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনার কথাও অস্বীকার করেছেন তিনি। কিন্তু অখিল গগৈ সহ সম্মিলিত মোর্চার অন্যান্য নেতারা অন্য কিছুর গন্ধ পাচ্ছেন। রাইজর দল সহ অন্যান্য বিরোধীদের বাদ দিয়ে শুধু জাতীয় পরিষদের সঙ্গে জোট গড়ার পথে এগোচ্ছে কংগ্রেস, এমন জল্পনা ছড়িয়েছে বিরোধী মহলে। সেই ইঙ্গিত দিয়ে অখিল গগৈর মন্তব্য, সাম্প্রদায়িক এবং বাছাই করা উচ্ছেদের বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, সবাই মিলে সেটা তুলে ধরা উচিত ছিল। উচ্ছেদের বিরুদ্ধে সকলে একজোট হওয়া প্রয়োজন। সম্মিলিত মোর্চাকে বারবার সেই অনুরোধ করেছি আমি, কিন্তু কাজ হয়নি। তারপর কাল গৌরব, আজ রাহুল গান্ধীর সঙ্গে লুরিনজ্যোতির বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা জানি না। সব দল একত্রিত রয়েছে, তাই সম্মিলিতভাবে যাওয়া উচিত ছিল। পরবর্তী খবর, নাগরিকত্বের প্রমাণপত্র আধার নয়। নির্বাচন কমিশন আগেই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল আধার নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। মঙ্গলবার শুনানিতে শীর্ষ আদালত সহমত পোষণ করল কমিশনের সঙ্গে। সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, এই নথির ভিত্তিতে নাগরিকত্ব আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। শীর্ষ আদালত জানিয়ে দিল আধার কার্ড কেবলই পরিচয়পত্র, সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। বিহারের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ওই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল নির্বাচন কমিশনের অবস্থানই সঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যায় না, এটা যাচাই করার প্রয়োজন রয়েছে। অবশ্য বিহারের ভোটার তালিকা নিয়ে মামলার শুনানির মধ্যে দেশের শীর্ষ আদালত বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় আধার কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে, কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দিয়েছে বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড বা ভোটার কার্ড গ্রহণ করা যাবে না। বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন, কিন্তু অনেক ভোটারের কাছে ওই 11টি নথির কোনোটিও নেই।
সেই সব ভোটারদের আবার অধিকাংশই প্রান্তিক দরিদ্র অংশের মানুষ। এদের মধ্যে অনেকের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ওই 11টি নথি না থাকায়। ওই প্রান্তিক ভোটারদের কথা ভেবেই মামলার শুরুতে সুপ্রিম কোর্ট কমিশনকে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বিশেষ নিবিড় সংশোধনীর প্রামাণ্য নথির তালিকায় যোগ করতে বলেছিল। কিন্তু এবার সেই সুপ্রিম কোর্টই কমিশনের সিদ্ধান্তকে সমর্থন করে জানিয়ে দিল, কমিশনের অবস্থানে কোনো ভুল নেই। আধার কার্ড থাকলেই কারোকে নিশ্চিতভাবে ভারতের নাগরিক বলা যায় না। পরবর্তী খবর, বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়েছে, যদি এই প্রক্রিয়া বেআইনি বলে প্রমাণিত হয় তবে গোটা এসআইআর প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে। এমন রায় কার্যকর হলে ভোটের মাত্র 2 মাস আগে নির্বাচন কমিশন বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচন কমিশন নিজেই বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে প্রশ্ন হলো, আদৌ কি কমিশনের নাগরিকত্ব যাচাই করার ক্ষমতা আছে? নাগরিকত্ব প্রদান বা বাতিলের কাজ তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সিংভির দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 5 কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, যা এক রাতের মধ্যে কোটি কোটি ভোটারের অবস্থান সন্দেহজনক করে তুলতে পারে। তার যুক্তি, যদি কেউ নাগরিক না হন, কমিশন তার নাম ভোটার তালিকায় তুলতে অস্বীকার করতে পারে, কিন্তু আগে থেকে নাম থাকা অবস্থায় তো মুছে ফেলা মানে কমিশন নিজেই নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, যা তাদের এখতিয়ারের বাইরে। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, নাগরিক নন এমন ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কমিশনের কাজের মধ্যে পড়ে। তবে সিংভির যুক্তি শোনার পর আদালত মন্তব্য করে, যদি সত্যি 5 কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে আমরা এখানেই আছি। এতে স্পষ্ট যে শীর্ষ আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পরবর্তী খবর, পাথারকান্দিতে কৃষ্ণকান্ত সন্দিকৈ বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের সূচনা। পড়ুয়াদের হাতে মোবাইল নয়, থাকতে হবে সংবাদপত্র বা বই। পাথারকান্দিতে বললেন কৃষ্ণকান্ত সন্দিকৈ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মঙ্গলবার থেকে উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো পাথারকান্দি কলেজে। চালু হলো কৃষ্ণকান্ত হ্যান্ডিকি রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার। করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে 12 আগস্ট দিনটিতে যোগ হলো এক নতুন অধ্যায়। এবার থেকে পাথারকান্দি কলেজেই চালু হলো কৃষ্ণকান্ত হ্যান্ডিকি রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় ভর্তি সংক্রান্ত এক সচেতনতা সভার, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস এবং বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক প্রণব শইকিয়া। দুপুর 1:30টার দিকে অতিথিরা কলেজে পৌঁছালে অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক ফুলের তুলা ও গামছা পরিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। কলেজ প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর মণিপুরী নৃত্য ও ঐতিহ্যবাহী দামাল নৃত্য পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সুতরূপা দে। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মাননা প্রদানের পর ডিন অধ্যাপক প্রণব শইকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও পেশাদারী কোর্সের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, কৃষ্ণকান্ত হ্যান্ডিকি রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় আসাম সরকারের অধীনে প্রতিষ্ঠিত এবং ইউনিভার্সিটির গ্রান্টস কমিশন কর্তৃক স্বীকৃত। এখানে মোট 52টি প্রোগ্রাম চালু রয়েছে, যা সকল বয়স ও স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের মুক্ত বিশ্ববিদ্যালয় সবার জন্য উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। শুধু শিক্ষার্থীদের সেই স্বপ্ন ও আগ্রহ থাকতে হবে। পড়ুয়াদের হাতে মোবাইল নয়, থাকতে হবে সংবাদপত্র বা বই। থাকলেই তারা জ্ঞান ও চিন্তা শক্তিতে সমৃদ্ধ হতে পারবে। সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সমস্ত তথ্য ও আবেদন ফর্ম সহজেই পেতে পারবেন। তিনি স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাথারকান্দি কলেজে বাংলা স্নাতকোত্তর কোর্স চালুর ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা, কলেজ পরিচালনা সমিতির প্রাক্তন সভাপতি আহমেদ হোসেন, স্বামী বিবেকানন্দ কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিরাজ উদ্দিন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পরবর্তী খবর,
উদারবন্দের ইসলামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য জমি হস্তান্তর। উদারবন্দের ইসলামপুরে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে জমি হস্তান্তর করা হলো পুলিশকে। মঙ্গলবার বিকাল 4টায় ইসলামপুরে 3 বিঘা জমির কাগজ সেটেলমেন্ট অফিসার ঋতুরাজ বরদলৈ জেলা পুলিশ সুপার নুমল মহাত্মার হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, উদারবন থানার ওসি শিম তিমুং, অগ্নি নির্বাপক বাহিনীর শিলচরের ওসি দিলওয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী। পরে উদারবন্দের সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ সংবাদ মাধ্যমকে জানান, বহুদিন ধরে অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্র উদারবন থানা প্রাঙ্গণে। বর্তমানে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের জন্য ইসলামপুরে 3 বিঘা জমির ব্যবস্থা করা হয়েছে। আজ তার নথিপত্র জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের মধ্যে জায়গার পজিশন নিতে হয়, নতুবা এই জায়গা আবার সরকার নিয়ে নেবে। তাই 3 বছরের মধ্যে কার্যালয়ের কাজ শুরু করার জন্য অনুরোধ জানান তিনি। জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্মা জানান, উদারবন্দে অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্র নির্মাণের জন্য জনগণের তরফ থেকে দাবি উঠেছিল। এই কেন্দ্রের চারদিকে 4 লাইন সড়কের কাজ চলছে। এই স্থানে অগ্নি নির্বাপক বাহিনীর কেন্দ্র হলে জরুরিকালীন সময়ে যাতায়াতের সুবিধা হবে। জনগণের সেবার জন্য 24 ঘন্টা কর্মীরা কাজ করে যাবেন। জমি হস্তান্তর করার ব্যাপারে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই এই অগ্নি নির্বাপক বাহিনীর নতুন কার্যালয়ের কাজ শুরু হবে। পরবর্তী খবর, ভৈরবী সাইরাং রুটে যাত্রী ট্রেন চালানোর প্রস্তুতি শুরু এনএফরেলের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে মিজোরামের পাহাড়ে ছুটবে যাত্রী রেল। মঙ্গলবার এমনটাই জানালেন এনএফরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি জানান, ভৈরবী সাইরাং রুটে যাত্রী ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে সিআরএস এর তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে, ফলে এখন শুধু দিনক্ষণ ঘোষণা বাকি। সেপ্টেম্বর মাসকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে এনএফরেল। খুব সম্ভবত দুর্গাপূজার আগেই ভৈরবী সাইরাং রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আশাবাদী সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা। এদিকে রেল বিশেষজ্ঞদের মতে, একবার যাত্রী ট্রেন চলাচল শুরু হয়ে গেলে মিজোরামের পর্যটন শিল্পের চেহারাই বদলে যাবে। আর্থিক দিক দিয়ে আরও সমৃদ্ধ হবে এই পাহাড়ি রাজ্যটি। স্বাধীনতার পর থেকে এই পাহাড়ি রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল সড়ক পথ। এবার রেল এসে যাওয়ার ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন ঘটবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।